ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের দ্বিতীয় খণ্ড হলো ভূগোল। সো আজ আমি এই ভিডিওতে ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের ভূগোলের চতুর্থ অধ্যায় অসমের ভূগোল এই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশনস এবং লং কোয়েশনস আছে এগুলো আমি তোমাদেরকে আনসার সহ প্রোভাইড করব। এবং যদি তোমরা এই কোয়েশনসগুলোর আনসার ভালো করে শিখে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশনস আসবে এই কোয়েশনসগুলো এক্সামে কমন পড়বে। সো সাবজেক্ট ওয়াইজে ভালো মার্কস পাওয়ার জন্য প্রথমে তোমাদের জেনে নেওয়া ভালো যে কোন চ্যাপ্টারে কত মার্কস অ্যালট করা হয়েছে। সো HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অসমের ভূগোল এই চ্যাপ্টারে টোটাল 14 মার্কস অ্যালট করা হয়েছে। ইট মিনস 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে টোটাল 14 মার্কসের কোয়েশন আসবে। তারপর তোমাদেরকে জেনে রাখা ভালো অসমের ভূগোল এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে এবং কোনগুলো ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে না। সো প্রথমে দেওয়া আছে 4.1 জনসংখ্যা ও জনবসতি, এই ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। তারপর 4.3 অসমের সম্পদ, এই ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। এবং 4.4 অসমের অর্থনীতি, এই ইউনিটস থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। কিন্তু ইউনিট 4.2 পরিবহন ব্যবস্থা, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোনো কোয়েশন আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা চ্যাপ্টারটি দেখে নেই। সো আমি এখন তোমাদেরকে অসমের ভূগোল চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস থেকে বা কোনগুলো টপিক থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসে এই টপিকগুলো দেখিয়ে দেবো। তারপর আমি বলে দেবো যে কোয়েশনসগুলো কীভাবে আসবে বা কোয়েশনগুলো কীভাবে ঘুরিয়ে আসলে তোমরা আনসার করবে এইগুলো আমি তোমাদেরকে বলে দেবো। সো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমে দেখো দেওয়া আছে ইউনিট 4.1 জনসংখ্যা ও জনবসতি, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে শর্ট কোয়েশন এবং লং কোয়েশন এসে থাকে। তারপর দেখে নাও। তারপর দেখো পেজ নম্বর 64-এ একটি তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে তোমাদের এক্সামে শর্ট কোয়েশন আসতে পারে। সো নেক্সট হলো পেজ নম্বর 71। সো 71-এ একটি তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসে যে কোন জেলায় জনসংখ্যা বেশি এবং কোন জেলায় জনসংখ্যা কম। সো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এই কোয়েশনসগুলোর আনসার তোমাদেরকে প্রোভাইড করব। সো নেক্সট হলো ইউনিট 4.1.4 পেজ নম্বর 74। সো এই ইউনিটটি হলো জনগোষ্ঠীয় এবং ভাষিক বৈচিত্র্য, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশন এসে থাকে। সো এই ইউনিটটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট ইউনিট হলো অসমের সম্পদ। সো অসমের সম্পদ যে টপিকটি বা ইউনিটটি দেওয়া আছে এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসে। তারপর থেকে একটি সাব ইউনিট দেওয়া আছে প্রাকৃতিক সম্পদ। সো প্রাকৃতিক সম্পদ যে ইউনিটটি রয়েছে এই ইউনিট থেকে তোমাদের এক্সামে লং কোয়েশনস এসে থাকে। তারপর দেখবে এখানে দেওয়া আছে ইউনিট 4.3.4 প্রাকৃতিক সম্পদের সংকট, এই ইউনিট থেকে 2021 বর্ষের ম্যাট্রিক এক্সামে কোয়েশন আসতে পারে। সো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো দেখিয়ে দিচ্ছি এবং এগুলোর আনসারও তোমাদেরকে আমি প্রোভাইড করব। তারপর দেখবে পেজ নম্বর 98-এ একটি তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে তোমাদের এক্সামে শর্ট কোয়েশন আসতে পারে। সো কীভাবে শর্ট কোয়েশনসগুলো আসবে তোমরা কোয়েশনগুলো দেখলে বুঝতে পারবে। সো তারপর দেওয়া আছে একটি টপিক কৃষিভিত্তিক শিল্প, এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখে নাও। তারপর হলো তৈল কারখানা। সো এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশন এসে থাকে, এই ইউনিটটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে দেওয়া আছে একটি ইউনিট 4.4.3 অসমের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা। সো এইবার এক্সামে অসমের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা থেকে কোয়েশন আসতে পারে। সো এই কোয়েশনগুলো আমি তোমাদেরকে আনসার সহ প্রোভাইড করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। সো তারপর আমরা চলে এলাম এই চ্যাপ্টারের অনুশীলনীতে এবং এই চ্যাপ্টারের অনুশীলনীতে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস দেওয়া আছে। সো ইম্পর্টেন্ট কোয়েশনসগুলোর মধ্যে প্রথম ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নম্বর 1 অসমের আয়তন জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্বের বিষয়ে তথ্য সহকারে সংক্ষেপে লেখো। সো নেক্সট কোয়েশনটি হলো কোয়েশন নম্বর 3 2011 সালের তথ্য অনুসারে অসমে কয়টি প্রথম শ্রেণীর এবং কয়টি দ্বিতীয় শ্রেণীর শহর আছে, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে তোমাদের কোয়েশন নম্বর 7 শিখতে হবে এবং কোয়েশন নম্বর 7-এ দেওয়া আছে 2011 সালের তথ্য অনুসারে অসমের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি এবং কম জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্ব রয়েছে সেই জেলার নাম উল্লেখ করো, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে তোমাদের শিখতেও হবে কোয়েশন নম্বর 9 এবং কোয়েশন নম্বর 9-এ দেওয়া আছে অসমে প্রাচীনকাল থেকে বর্তমান সময় অবধি যে জনপ্রব্রজন ঘটেছে সেই স্রোতগুলি একাধিক্রমে উল্লেখ করো এবং এই কোয়েশনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবেও আসতে পারে যে অসমে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত হওয়া জনপ্রব্রজনের প্রবাহগুলি একাধিক্রমে উল্লেখ করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে এখান থেকে শিখতে হবে কোয়েশন নম্বর 14। কোয়েশন নম্বর 14 থেকে তোমরা শুধু শিখবে অসমের প্রধান প্রাকৃতিক সম্পদগুলো কী কী। তারপর হলো কোয়েশন নম্বর 15। সো কোয়েশন নম্বর 15-এ যে প্রশ্নটি দেওয়া আছে
এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটি 2017 সালের ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল এবং প্রশ্নটিতে দেওয়া আছে অসমের প্রধান তৈলক্ষেত্রগুলো উল্লেখ করো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের প্রধান তৈলক্ষেত্রগুলোর নাম উল্লেখ করো বা নাম লিখো। তারপর তোমাদেরকে শিখতে হবে কোশ্চেন নাম্বার 17 অসমের প্রাকৃতিক সম্পদগুলির অবক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের কারণগুলো বর্ণনা করো এবং এই কোশ্চেনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। সো আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলছি এই কোশ্চেনগুলোর আনসার তোমাদেরকে শিখতে হবে। তারপর এখান থেকে তোমরা কোশ্চেন নাম্বার 20 দেখবে। সো কোশ্চেন নাম্বার 20তে দেওয়া আছে অসমে মানব সম্পদ গড়ার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা উচিত। সো তারপর এখান থেকে তোমাদেরকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 22। সো কোশ্চেন নাম্বার 22তে দেওয়া আছে অসমে কৃষি জলবায়বীয় অঞ্চল কটি কী কী, এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করো। এবং তোমাদেরকে মনে রাখতে হবে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে। সো এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসতে পারে যে অসমের কৃষি জলবায়বীয় অঞ্চলগুলোর বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো বা অসমের 3টি কৃষি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য লেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23তে দেওয়া আছে অসমে কী কী ধানের চাষ করা হয়, তোমরা এতটুকু পর্যন্ত শিখবে। তারপর থেকে এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 26 অসমে জুম চাষের বিষয়ে সংক্ষেপে লেখো। এবং এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে জুম চাষ কাকে বলে, জুম চাষ পরিবেশের উপর কী ধরনের সমস্যার সৃষ্টি করে, এর সমাধানের উপায় কী। তারপর এখানে দেখো আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 27। সো কোশ্চেন নাম্বার 27-এ দেওয়া আছে 2014 সালের অসমের শিল্পীয় এবং বিনিয়োগ নীতির প্রধান লক্ষ্যগুলো কী কী। এবং এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসম সরকারের 2014 সনে ঘোষণা করা ঔদ্যোগিক এবং বিনিময় নীতির প্রধান লক্ষ্যগুলো কী কী। সো তারপর তোমাদেরকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 29। সো কোশ্চেন নাম্বার 29-এ দেওয়া আছে অসমের প্রধান কৃষিভিত্তিক শিল্পগুলো কী কী। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের কৃষিভিত্তিক উদ্যোগসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। সো তারপর তোমাদেরকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 30। সো কোশ্চেন নাম্বার 30-তে দেওয়া আছে অসমের চা শিল্পের বিষয়ে সংক্ষেপে লেখো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের চা উদ্যোগের বিষয়ে সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 32। সো 32 কোশ্চেন নাম্বার হলো অসমের কৃষি উন্নয়নের সমস্যাগুলো উল্লেখ করো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের কৃষিক্ষেত্রে উন্নয়নে দেখা দেওয়া সমস্যাগুলোর বিষয়ে আলোচনা করো বা সমস্যাগুলোর বিষয়ে লেখো। তারপর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 33। সো কোশ্চেন নাম্বার 33-তে দেওয়া আছে অসমের শিল্পীয় বিকাশ এখনও কেন মন্তর হয়ে আছে, তার কারণগুলো লেখো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের শিল্পীয় বিকাশে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও শিল্পীয় বিকাশ প্রক্রিয়া এখনও কেন মন্তর হয়ে আছে। তারপর এখানে লাস্ট কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 34। সো কোশ্চেন নাম্বার 34-এ দেওয়া আছে অসমের পর্যটন শিল্পের সমস্যাগুলি উল্লেখ করো। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে অসমের পর্যটন উদ্যোগের যে কোনো 4টি সমস্যা উল্লেখ করো। এবং এই কোশ্চেনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। সো আমি তোমাদেরকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স বললাম এই কোশ্চেন্সগুলোর আনসার তোমরা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে এবং এই কোশ্চেন্সগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে একটি মানচিত্র আসবে। সো আমি তোমাদেরকে এই ভিডিওতে মানচিত্রটি বলে দেবো না, কারণ মানচিত্রের জন্য আমি একটি স্পেশাল ভিডিও বানাবো এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে মানচিত্র কীভাবে অঙ্কন করতে হয় এবং কীভাবে মানচিত্রের জায়গাগুলো উল্লেখ করতে হয়। সো মানচিত্রের স্পেশাল ভিডিওটি পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সেখানে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে যতগুলো শর্ট কোয়েশ্চন্স এবং লং কোয়েশ্চন্স আছে এই কোয়েশ্চন্সগুলোর আনসার পিডিএফের মাধ্যমে প্রোভাইড করব। সো এই চ্যাপ্টারের অল ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চন্স এবং লং কোয়েশ্চন্সের পিডিএফ এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া আছে। সো তোমরা ডিসক্রিপশন থেকে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে তোমাদের খাতায় এই কোয়েশ্চন্সগুলোর আনসার লিখে ভালো করে শিখে নিও। এবং আমি তোমাদেরকে ফ্রিতে এই নোটসগুলো প্রোভাইড করছি। এই নোটসগুলো তোমরা ইউটিউবের মধ্যে কোথায় ফ্রিতে পাবে না। সো ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।